আজকে আমরা যে লেকচারটা দেখব সেটা হচ্ছে লিপিড ক্লাসিফিকেশন অ্যান্ড আদার থিং। নাও লিপিড ক্লাসিফিকেশনে আমরা লিপিডকে কতগুলো ভাবে ক্লাসিফাই করতে পারি। ইন ব্রডার স্পেকট্রাম লিপিডকে আমরা মেনলি দুটো ভাবে ক্লাসিফাই করি। একটাকে আমরা বলি হচ্ছে স্টোরেজ লিপিড, আর একটাকে আমরা বলি হচ্ছে মেমব্রেন লিপিড বা রেদার অনেক সময় স্ট্রাকচারাল লিপিডও বলা হয়ে থাকে। নাও স্টোরেজ লিপিড ইজ ভেরি কমন, that is triacylglycerol. So this is actually the storage lipid or sometimes also known as animal fat. এই triacylglycerol স্ট্রাকচার কিভাবে তৈরি হয়? খুব সিম্পলি যদি আমরা স্ট্রাকচারকে দেখি, তার কারণ হচ্ছে আমরা জানি CH2OH, CHOH এবং CH2OH is the structure of glycerol, যেখানে পরপর কিছু ফ্যাটি অ্যাসিড চেন অর্থাৎ COOH R1, HCOO যেটা R2 and HOOC R3, দুজনে মিলে এই সবাই যখন ফ্যাটি অ্যাসিড অর্থাৎ এই অ্যাসিডের পার্ট এবং অ্যালকোহলের পার্ট যখন আসে, তখন এখান থেকে আমরা জানি এক টোটাল 3 মলিকুলস অফ ওয়াটার বাইরে বেরিয়ে আসবে। যে 3 মলিকুলস অফ ওয়াটার বাইরে বেরিয়ে গেলে এটার মধ্যে একটা ফ্যাটি অ্যাসিডের চেন অর্থাৎ CH2OO CR1 CHOO CR2 CH2OO CR3 তৈরি হবে। তার মানে এটা একটা এস্টারিফিকেশন রিয়াকশন। সো সিম্পল স্টোরেজ ফর্ম যেটা আমাদের অ্যাডিপোস সেলেতে থাকছে স্টোরেজ লিপিড হিসেবে, এই ধরনের লিপিডকে আমরা জেনারেলি বলি হচ্ছে স্টোরেজ লিপিড অর ট্রায়াসাইলগ্লিসারল। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লিসারল ব্যাকবোন রয়েছে এবং তার সাথে 3টে ফ্যাটি অ্যাসিড চেনে আছে। যদি দুটো থাকে তাহলে ডাইঅ্যাসাইলগ্লিসারল, যদি একটা থাকে তাহলে মোনোঅ্যাসাইলগ্লিসারল। কিন্তু নেচারে আমরা মোস্ট অফ দ্য কেসে ট্রাইঅ্যাসাইলগ্লিসারল অ্যানিমাল ফ্যাট হিসেবে যেটা দেখে থাকি সেটা হচ্ছে ট্রাইঅ্যাসাইলগ্লিসারল। নেক্সট আমরা যে জায়গায় আসবো সেটাকে আমরা বলছি মেমব্রেন লিপিড। এই মেমব্রেন লিপিডকে আমরা 3টে ভাবে মেনলি ক্লাসিফাই করি। একটাকে বলা হয় ফসফোলিপিড, আমি ডিটেল এক্সপ্লেনেশনে আসবো, গ্লাইকোলিপিড এবং আর্কিব্যাকটেরিয়াল লিপিড বা আর্কিব্যাকটেরিয়াল ইথার লিপিড। এটা আর্কিব্যাকটেরিয়াল সেলেতে দেখতে পাওয়া যাচ্ছে। ফসফোলিপিডকে যদি আমরা দেখি তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ মেমব্রেন লিপিড, যেখানে ফসফেট রয়েছে। এই ফসফোলিপিডকে আমরা দুটো ভাবে ক্লাসিফাই করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে গ্লিসারোফসফোলিপিড আর একটাকে বলা হয় স্ফিঙ্গোলিপিড। নাও গ্লিসারোফসফোলিপিড এবং স্ফিঙ্গোলিপিডের মধ্যে ডিফারেন্স কি? জেনারেলি স্টুডেন্টদের মধ্যে একটা কোয়েশ্চেন আমি দেখি বা একটা টেন্ডেন্সি আমি দেখি, সেটা হচ্ছে স্যার ভীষণ গুলিয়ে যাচ্ছে। সো নাও আই এম গিভিং ইউ সাম ট্রিক্স বাই উইচ it would be kind of easier thing for you to remember which lipid come under which category. কিভাবে আসবে? নাও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেমব্রেন লিপিডকে আমরা জেনারেলি দুভাবে, এখন আর্কিব্যাকটেরিয়াকে ভুলে যা, দুভাবে ক্লাসিফাই করছি। একটা কি? একটাকে আমরা বলছি ফসফোলিপিড, আমরা নাম দেখে বুঝতে পারছি যে লিপিডে ফসফেট আছে। আর একটাকে আমরা বলছি গ্লাইকোলিপিড, আমরা নাম দেখে বুঝি এখানে কোনো ফসফেট নেই, কেউ একটা আছে গ্লাইকোলিপিড, গ্লুকোজ থাকতে পারে না পারে, গুলি মারো। ফসফোলিপিড আমরা যখন দেখছি তাহলে এই ফসফোলিপিডের আবার দুটো ভাগ হতে পারে। কি হতে পারে না, লিপিডের যে মেন কাঠামো স্ট্রাকচার সেটা দুটো জিনিসের ওপর তৈরি হতে পারে। এক, সেটা হতে পারে গ্লিসারল ব্যাকবোনের ওপর। দুই, সেটা হতে পারে স্ফিঙ্গোসিনের ওপর। তাহলে ফসফোলিপিড মানে কি? যার মধ্যে ফসফেট আছে। এবার এটা দুটো হতে পারে কেন? একটা হতে পারে তুই গ্লিসারলের কাঠামোতে তৈরি, হ্যাঁ, তাহলে হচ্ছে গ্লিসারোফসফোগ্লিসারোলিপিড বা গ্লিসারোফসফোলিপিড। তুই স্ফিঙ্গোসিনের লিপিডে মানে স্ফিঙ্গোসিনের কাঠামোতে তৈরি, হ্যাঁ, তাহলে তুই হচ্ছিস স্ফিঙ্গোলিপিড। ডান। তোর লিপিডে কি ফসফেট আছে? না, আমার লিপিডে কোনো ফসফেট নেই। তাহলে তুই কি ধরনের লিপিড? আমি হচ্ছি গ্লাইকোলিপিড। তুই এগেন কি কাঠামোর ওপর তৈরি আছিস? তুই কি গ্লিসারলের ওপর তৈরি আছিস? হ্যাঁ, আমি গ্লিসারল তৈরি আছি। তার মানে তুই কি? তুই একটি গ্যালাক্টোলিপিড বা সালফোলিপিড। আমি স্ফিঙ্গোসিন কাঠামোতে তৈরি, তাহলে তুই হয়ে গেলি আবার স্ফিঙ্গোলিপিড। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানেও একটা স্ফিঙ্গোলিপিড দেখতে পাচ্ছি, এখানেও একটা স্ফিঙ্গোলিপিড দেখতে পাচ্ছি, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? যেটা স্ফিঙ্গোলিপিড আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে, তার মধ্যে ফসফেট আছে, তাই এটাকে আমরা স্ফিঙ্গোফসফোলিপিড অনেক সময় বলে থাকি। তার মানে ফসফো কথাটাকে আমরা নিজেরা ইউজ করবো আমাদের বোঝার সুবিধার জন্য। ইফ এনিওয়ান আস্ক মি হোয়াট ইজ স্ফিঙ্গোলিপিড, দেন জেনারেলি উই ইউজ টু গো ফর দিস স্ফিঙ্গোলিপিড লাইক দিস ওয়ান, which doesn't contain any phosphate. But if anyone asks me what is sphingophospholipid, then I automatically come to this membrane lipid part, that is phosphate containing. Now
যদি গ্লিসারোফসফোলিপিডের স্ট্রাকচার আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো গ্লিসারল, তার মধ্যে প্রথমে ফ্যাটি অ্যাসিড আছে কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2 তে ফ্যাটি অ্যাসিড আছে, কিন্তু কার্বন নাম্বার 3 তে ফসফেট এবং তার সাথে একটা অ্যালকোহল বা এক্স গ্রুপ কোনো গ্রুপ আছে। তাহলে এই যে এক্স গ্রুপ বা অ্যালকোহলের গ্রুপটা, এই গ্রুপটাতে যদি আমি একটা কোলিনকে এনে বাইন্ড করাই, কোলিন একটা কোনো কেমিক্যাল মলিকুল, সেটা যদি এনে বাইন্ড করে তাহলে এটার নাম কি হয়ে গেল? ফসফাটিডাইল কোলিন। তার মানে ফসফাটিডাইল হচ্ছে নাম আর কোলিনটা হচ্ছে তার সারনেম। ফসফাটিডাইল বলছি কেন? কারণ তুই হচ্ছিস একটা গ্লিসারল এবং তোর মধ্যে ফসফেট আছে, তাহলে একটা তুই কি ফসফোগ্লিসারাইড? হ্যাঁ, আমি একটা ফসফোগ্লিসারাইড, কিন্তু তোর পুরো নাম কি? দেখি তোর কি আছে, তোর সারনেম, তোর মধ্যে কি মলিকুল লেগে আছে? আমার মধ্যে স্যার কোলিন লেগে আছে, তাই তোর পুরো নাম কি হয়ে গেল? ফসফাটিডাইল কোলিন। এবার তুই কোলিনটাকে রিপ্লেস করে একটা ইথানোল্যামিন আটকে দিলি, তাহলে ওর নাম কি হয়ে গেল? কত ইজি, ফসফাটিডাইল কমন, কে এলো? ইথানোল্যামিন, পুরো নাম কি হয়ে গেল? ফসফাটিডাইল ইথানোল্যামিন। আমার ওখানে একটা সেরিন এসে লেগেছে, কি নাম হয়ে গেল? ফসফাটিডাইল সেরিন। আমার ওখানে একটা ইনোসিটল এসে লেগেছে, ফসফাটিডাইল ইনোসিটল। সো ইজ ইট ডিফিকাল্ট? ইজ ইট ভেরি সিম্পল। চলো আমি আসবো প্রত্যেকটা ফসফোলিপিডের আন্ডারে। আমি স্ফিঙ্গোলিপিডে আসি, তাহলে স্ফিঙ্গোলিপিডে দেখ এখানে একটা ফ্যাটি অ্যাসিড, আবার ফসফেট, আবার কোলিন, তাহলে এর নাম কি হয়? ফসফোকোলিন আমরা দেখেছি, তাহলে এটা স্ফিঙ্গোকোলিন বা তার একটা নাম হওয়া উচিত। ইয়েস, তারও একটা রকম নাম আছে। তার মানে আমরা মোদ্দা কথা কি বুঝতে পারছি ক্লাসিফিকেশনে, যে পুরো লিপিডকে আমরা দুটোভাবে মেনলি ক্লাসিফাই করছি, একটা হচ্ছে স্টোরেজ, একটা হচ্ছে স্ট্রাকচারাল। স্টোরেজের আন্ডারে ওয়্যাক্স, ট্রাইসাল গ্লিসারল, অয়েলস, এগুলো তো চলে আসছে। দিস আর দ্য সিম্পল পার্ট। নাও আই এম শোয়িং ইউ দিস পার্টিকুলার জেনারেল স্ট্রাকচার অফ লিপিড। দিস ইজ হোয়াট, আমরা যদি প্রথম স্ট্রাকচারে লক্ষ্য করি, এটা হচ্ছে একটা গ্লিসারলের মেন কাঠামো। কার্বন নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যাটি অ্যাসিড রয়েছে, হোয়াট এভার দ্য ফ্যাটি অ্যাসিড। কার্বন নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যাটি অ্যাসিড রয়েছে। কার্বন নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি একটা ফসফেট আছে। তাহলে আমি জিজ্ঞেস করলাম স্টুডেন্টদেরকে, আচ্ছা এটা কি ধরনের লিপিড? এটা কি একটা ফসফোলিপিড কি নয়? অ্যান্সার কি হবে? হ্যাঁ স্যার, এটা ফসফোলিপিড। প্রথম অ্যান্সার চেক। সেকেন্ড, আমি জিজ্ঞেস করলাম এটা কি ধরনের ফসফোলিপিড? ফসফেট তো স্ফিঙ্গোসিনও দেখতে পাওয়া যায়, গ্লিসারলও দেখতে পাওয়া যায়। তখন সঙ্গে সঙ্গে তুই কার দিকে তাকাবি? তুই বলবি আচ্ছা এইটা তো গ্লিসারল, তাহলে এটা কি নাম হয়ে গেল? ফসফোগ্লিসারাইড। কিন্তু কি ফসফোগ্লিসারাইড? এবার তার কি কি টাইপ হতে পারে? প্রথম, আমরা এক্স গ্রুপটাকে রিপ্লেস করব। যদি এক্স গ্রুপেতে হাইড্রোজেন আসে তাহলে এর নাম কি হয়ে গেল? ফসফাটিডিক অ্যাসিড। তাহলে এক্স গ্রুপে যদি ইথানোল্যামিন আসে তাহলে এর নাম কি হয়ে গেল? ফসফাটিডাইল ইথানোল্যামিন। যদি এক্স গ্রুপেতে কোলিন আসে তাহলে এর নাম কি হয়ে গেল? ফসফাটিডাইল কোলিন। কত সিম্পল দেখ, অথচ এই নামগুলো শুনলে মনে হয় কি না কি একটা বিশাল নাম হচ্ছে, ওরে বাপরে বাপ কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। না না না, ইটস ভেরি ইজি। যদি আমায় জিজ্ঞেস করা হয় সেরিন দিলাম, তাহলে তোমার নাম কি হয়ে গেল? ফসফাটিডাইল সেরিন। তাহলে এরা সব কার আন্ডারে এলো? এরা এলো গ্লিসারোফসফোলিপিডের আন্ডারে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু চার্জের বেসিস এখানে দেওয়া আছে। দ্যাট ইজ অলসো ভেরি সিম্পল, কারণ আমরা ফসফেটের এখানে একটা নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছি। এক্স গ্রুপেতে যদি একটা হাইড্রোজেন এসে লাগে তাহলে এইখানে মাইনাস চার্জটা ইজ দেয়ার, সো দ্যাট ইজ ওয়াই দেখ -1। যদি আমাদের এখানে ইথানোল্যামিন আসে তাহলে NH3 মাথায় আমরা প্লাস দেখতে পাচ্ছি। তাহলে NH3 মাথায় যখন আমরা প্লাস দেখতে পাচ্ছি তখন স্বাভাবিকভাবেই আমরা এখানে কি NH3 মাথায় প্লাস আর অক্সিজেনের মাথায় মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে কি হয়ে গেল? 0। তাই এর নেট চার্জ কত হয়ে গেল? 0। দেন আমরা আবার দেখতে পাচ্ছি কোলিনের মাথায় একটা প্লাস আছে, নাইট্রোজেনের মাথায় এখানে আবার মাইনাস আছে, তার প্লাস মাইনাস 0। তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে চার্জ লিপিড। দ্যাট ইজ ওয়াই মেমব্রেন মধ্যে চার্জ দেখতে পাওয়া যায়। তার মানে এরা চার্জ ক্যারি করতে পারে, চার্জ কন্টেন করতে পারে। কেন? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এতে ফসফেট আছে, and phosphate itself is negatively charged. So now I'm discussing about another part, that is called what is triglycerides or triacyl glycerol. Now triglycerides, often called triacyl glycerol, is a fatty acid triester বা is a kind of esterificated fatty acids of the glycerol. আমরা ডান দিকে তার ছবি দেখতে পাচ্ছি। এই triacyl glycerol main storage form of fatty acid. Why? দ্যাট বিকজ এখানে তিনটে ফ্যাটি অ্যাসিড চেন আছে। তিনটে ফ্যাটি অ্যাসিড চেন একে অপরের সাথে এস্টারিফিকেশন রিয়াকশন করে থাকতে পারে। এই ধরনের এস্টারিফিকেশন রিয়াকশন করে যে এস্টার বন্ড তৈরি হয়েছে, আমরা জানি একটা করে এস্টার বন্ড ব্রেক করলে ইট জেনারেট হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। উই ক্যান টেক অ্যান এক্সাম্পল অফ দ্যাট কাইন্ড অফ এস্টার লাইক নর্মাল ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল এস্টারিফাইড এস্টার বন্ড ফর্ম। সো একটা করে এস্টার জি ভেঙে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এনার্জি দিচ্ছে। আবার ওই ফ্যাটি অ্যাসিডটা ইটসেলফ বিটা অক্সিডেশনে গিয়ে আরও তোকে মেটাবলিক্যালি এনার্জি দিচ্ছে। তার মানে একটা ট্রাইএসাইল গ্লিসারলের সিঙ্গেল মলিকিউল ক্যান কন্টেন 3 ফ্যাটি অ্যাসিড উইথ দেয়ার এস্টার বন্ড,
অ্যান্ড অলসো এ গ্লিসারল ব্যাকবোন। যদি এই পুরো কম্পোনেন্টটা যদি মেটাবলিজমে যায় তাহলে 3টে ফ্যাটি অ্যাসিডের যে এস্টার বন্ড আছে সেটা ব্রেকডাউন হওয়ার ফলে আমি এনার্জি পাবো। এনার্জি মানে আমি এখানে এটিপির কথা বলছি। 3টে ফ্যাটি অ্যাসিড যখন অক্সিডেশনে যাবে তখন তারা আলাদা করে তোকে এনার্জি দেবে। গ্লিসারল যেহেতু একটা কার্বন স্কেলিটন তাই এই গ্লাইকোলিসিসে গিয়েও তোকে এনার্জি দেবে। তার মানে যদি আমরা মেটাবলিজম দেখি একটা ট্রায়াসাইল গ্লিসারলের, তাহলে একটা ট্রায়াসাইল গ্লিসারল মলিকুল তোকে বিশাল অ্যামাউন্ট অফ এনার্জি দেবে। তাহলে খুব স্বাভাবিকভাবেই ভেবে দেখ, বডি একে স্টোর করে রাখবে নাকি বডি একে ইউজ করবে? আমার অত মেটাবলিক অ্যাক্টিভিটি নেই, আমি সারাদিন ধরে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, অত ফিজিক্যাল ওয়ার্ক নেই, মাসেল এক্সারসাইজ নেই, কিন্তু আমি প্রতিদিন প্রচুর পরিমাণে অ্যানিমাল ফ্যাট এই জাতীয় ট্রায়াসাইল গ্লিসারল খেয়ে চলেছি, ঘি মাখন খেয়ে চলেছি, তাহলে আমার বডি কী করবে? আমার বডি অবভিয়াসলি এই ট্রায়াসাইল গ্লিসারলকে সেভ করবে। এই জন্যই বাড়িতে বসে থাকলে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। সো ইটস এ ভেরি সিম্পল রিজন, আর কোনো কারণ নয়। আমি যত বেশি এক্সারসাইজ করব তত আমার বডি ফ্রি ফ্যাট জেনারেট মানে মেটাবোলাইজ হবে, যত এটা মেটাবোলাইজ হবে তত আমার এই ট্রায়াসাইল গ্লিসারলগুলো মেটাবোলাইজ হবে, তত আমার এনার্জি দেবে। সো ইটস এ ভেরি সিম্পল ইকুয়েশন দ্যাট ট্রায়াসাইল গ্লিসারল সার্ভস অ্যাজ এ ভেরি গুড স্টোর এনার্জি ফর আওয়ার হিউম্যান বডি অ্যান্ড অলসো ফর আদার অ্যানিমালস। Now the role of the triacyl glycerol that I have already mentioned right now, so it's a very high calorie. Now if I see the phosphatidyl choline, now phosphatidyl choline আমরা ডান দিকে স্ট্রাকচারটাকে লক্ষ্য করতে পাচ্ছি, এখানে কোলিন গ্রুপ এসে গেছে যেটা আমি অলরেডি একটু আগে মেনশন করলাম। So generally cylindrical shape of the molecule, phosphatidyl choline spontaneously organizes into bilayer. মেন কম্পোনেন্ট এর আর একটা নাম হচ্ছে কি লেসিথিন। অনেক সময় কিন্তু এই নাম দিয়েও প্রশ্ন আসে, হোয়াট ইজ লেসিথিন? So that is why please remember that brand name also. যদি বাংলায় বলি একটা ভালো নাম একটা ডাক নাম, লেসিথিন হচ্ছে ডাক নাম আর ফসফেটিডাইল কোলিন হচ্ছে ভালো নাম। So please remember this both name. So it is ideally suited for the serves as a bulk structure element of the biological membrane. আগেই বললাম মেমব্রেন স্ট্রাকচার করতে ফসফেটিডাইল কোলিন সবচেয়ে ভালো রোল প্লে করে। And definitely it is make up of the high proportion of the lipid is outer leaflets of the plasma membrane, পুরো স্ট্রাকচারটাকে ধরে রেখে বসে আছে। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, আনস্যাচুরেটেড অ্যাসাইল চেইনস আর কিঙ্কড অ্যান্ড কনফার দ্য ফ্লুইডিটি অফ দ্য মেমব্রেন, মেমব্রেনের ফ্লুইডিটিটাকে সাপোর্ট করে, অ্যান্ড আর এসেনশিয়াল টু অ্যাক্ট অ্যাজ এ ব্যালেন্স টু দোজ লিপিড দ্যাট ডু নট ফর্ম দ্য বাইলিপিয়ার or that form specific microdomains such as lipid raft. আমরা সেল মেমব্রেন বা সেল বায়োলজি পড়তে গিয়ে লিপিড রাফটসের কনসেপ্টে আসি, সেখানে দেখতে পাবো। সো দ্য ফ্লুইড মোজাইক মডেল যেটাকে আমরা বোঝাই, এই ফ্লুইড মোজাইক মডেলের যে মুভমেন্ট, এই ফ্লুইড মোজাইক মডেলের যে মুভমেন্ট সেই জায়গাটা আমরা এই লিপিডের, আমরা এখন ডান দিকে যে ছোট্ট পোর্শনটা দেখতে পাচ্ছি যে একটা অদ্ভুত সুন্দর যে আমরা লক্ষ্য করে দেখ যে একটা মেমব্রেনটা দেখানো হচ্ছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলের পুরো স্ট্রাকচারটা মেনটেন করে হচ্ছে ফসফেটিডাইল কোলিন, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফসফোলিপিড। Number 3, phosphatidyl choline is the most abundant phospholipid component in the plasma and indeed in all plasma lipoprotein classes. লিপোপ্রোটিন ক্লাসেসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফসফেটিডাইল কোলিন। সো আরও অনেক ফাংশন আছে। সো দিজ আর দ্য মোস্ট 3 ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল রোল অফ ফসফেটিডাইল কোলিন। এবার আমরা যে জায়গায় আসবো সেটা হচ্ছে ফসফেটিডাইল ইথানোল্যামিন, এর ডাকনাম হচ্ছে সেফালিন, রাইট? অনেক সময় প্রশ্ন আসে হোয়াট ইজ সেফালিন। বায়োলজিক্যাল রোলে আসছি। বায়োলজিক্যাল রোলের ক্ষেত্রে প্রথম নাম্বার 1, ফসফেটিডাইল ইথানোল্যামিন ইজ এ প্রিকারসর ফর দ্য সিনথেসিস অফ N-acyl phosphatidyl ethanolamine. So this also serves as the precursor for the phospholipid synthesis. It is also the substrate for the hepatic enzyme phosphatidyl ethanolamine N-methyl transferase. So some reactions are there in hepatic cells. So সেই জায়গায় এটা সাবস্ট্রেট হিসেবে কাজ করে। Number 3, much of the evidence for the unique properties of phosphatidyl ethanolamine comes from the studies of the biochemistry of E. coli, where this lipid is a major component of the membrane. E. coli এর বাইরে যে মেমব্রেন লিপিডস আমরা দেখতে পাই বা মেমব্রেন সেল মেমব্রেন স্ট্রাকচার দেখতে পাই, তার মধ্যে ফসফেটিডাইল ইথানোল্যামিনও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্টলি দেখতে পাওয়া যায়। And the number 4, that phosphatidyl ethanolamine has a specific involvement in supporting active transport by lactose permease. আমরা যখন মলিকিউলার বায়োলজি পার্টে যখন আমরা ল্যাকটোজ বা ল্যাক অপেরন পড়াশোনা করব, তখন আমরা বুঝতে পারবো যে এই জায়গাতে এই ল্যাকটোজ পারমিয়েজ, যে ল্যাকটোজের পারমিয়াবিলিটিকে বাড়ায় সেলের মধ্যে, ইনিকোলাই সেল, সেটাও কিন্তু এই ফসফেটিডাইল ইথানোল্যামিন একটা মারাত্মক রকমভাবে ট্রান্সপোর্টে সাহায্য করে। সো দিজ আর দ্য রোল অফ ফসফেটিডাইল ইথানোল্যামিন। এই প্রত্যেকটা লিপিডের স্ট্রাকচার লাগবে, তার বায়োলজিক্যাল রোল লাগবে।
নেক্সট আমরা যে জায়গায় আসবো সেটা হচ্ছে ফসফারিডাইল ইনোসিটল, এর বায়োলজিক্যাল রোল। ডেফিনেটলি আমরা একটা দেখতে পাচ্ছি ফসফারিড ইনোসিটলের স্ট্রাকচার। এর বায়োলজিক্যাল রোলের মধ্যে আমরা আসবো যেটা ফসফারিডাইল ইনোসিটল, যেটা হ্যাভ এ সেন্ট্রাল অ্যান্ড দ্য জেনারেল পজিশন ইন দ্য ফিল্ড অফ দ্য সেল সিগন্যালিং অ্যান্ড দ্য রেগুলেশন। সেল সিগন্যালিং যখন আমরা পড়বো তখন দেখতে পাবো যে সেল সিগন্যালিংয়ে এই ফসফারিডাইল ইনোসিটল বা ইনোসিনেট এরা কত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। নাম্বার 2, these phosphatidyl bioinositol are like inositol monophosphates are present in cell low levels only, although their levels do not appear to fluctuate greatly. খুব অল্প পরিমাণে থাকে কিন্তু সিগনিফিক্যান্ট বায়োলজিক্যাল রোল প্লে করে, খুব র্যান্ডামলি এদের সংখ্যা বাড়ে না, একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে সেলের মধ্যে এরা সাপোর্টিভ রোল প্লে করে। Phosphatidyl inositol 3-phosphate has been implicated in membrane trafficking through its interaction with the specific protein in endosome. আমরা সেল বায়োলজির পার্টে যখন এন্ডোজোমাল বা প্রোটিন ট্রাফিকিং বা ভাস্কুলার ট্রাফিকিং যখন আমরা পড়ি তখন আমরা এই জিনিসটা খুব ভালো বুঝতে পারি যে ফসফারিডাইল ইনোসিটল 3-ফসফেট একটা চার্জ আনচার্জ হওয়ার ফলে কীভাবে ও মেমব্রেনে প্রোটিন ট্রাফিকিংয়ে সাহায্য করে। আর নাম্বার 4 আমরা দেখব ফসফারিডাইল ইনোসিটল 4-ফসফেট ইজ দ্য প্রিকারসর ফর দ্য 4,5-bis-phosphate, binds to a particular protein on the cytoskeleton of the cell and has its own characteristics function, and in particular it is essential for the structure and the function of the Golgi complex, which is responsible for the trans-Golgi cis-Golgi operation. আমরা জানি প্রোটিন ট্রাফিকিং বা সর্টিংয়ে গলগি অপারেটরসের একটা মারাত্মক রোল আছে। সো আমরা বুঝতে পারছি লিপিড শুধুমাত্র একটা স্ট্রাকচার বা লিপিড শুধুমাত্র একটা স্টোরেজ হিসাবে কাজ করে না, এর কিন্তু বিভিন্ন রকমের সেলুলার বা সেল বায়োলজিক্যাল রোল একটা মারাত্মক রকমের ওরা প্লে করে। তার মানে লিপিডের কিন্তু স্টোরেজ স্ট্রাকচারাল ছাড়াও কিন্তু অনেক রকমের কিন্তু রোল এখানে আমরা আলোচনা করছি। কিছু ইথার লিঙ্কড ফ্যাটি অ্যাসিড আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখে নেব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসে হচ্ছে প্লাজমালোজেন। এই প্লাজমালোজেনের যদি স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে এই প্লাজমালোজেনের স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যাকচুয়ালি ইথার লিঙ্কড অ্যালকিন। ঠিক তার পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ কল দ্য প্যাফ, দ্যাট ইজ কল প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইথার লিঙ্কড অ্যালকেন। তার মানে এখানে ইথার লিঙ্কড অ্যালকিন এবং ইথার লিঙ্কড অ্যালকেন আমরা দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই দুটো স্ট্রাকচার, সো দিস আর অ্যাকচুয়ালি সাম ফসফোলিপিড যারা ইথার লিঙ্কড হয়। কেন আমি কথাটা বলছি? কারণ মোস্ট অফ দ্য ফসফোলিপিড কিন্তু এস্টার লিঙ্কড হয়, ইথার লিঙ্কড হয় না। একমাত্র আমরা দুটো এখানে এক্সাম্পল দেবো, প্লাজমালোজেন এবং প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, যারা কিন্তু ইথার লিঙ্কড হয়। শুধু তাই নয়, আমরা প্লাজমালোজেন এবং প্যাফের মধ্যে কিন্তু একটা ডিফারেন্সও ক্রিয়েট করতে পারি যে তাদের বায়োলজিক্যাল রোল কী, তাদের স্ট্রাকচার কী, তাদের অকারেন্স কী। তার মানে এই দুটোর ওপর বেস করে তিনটে ক্যাটেগরিতে আমরা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি। নাম্বার 1 তাদের অকারেন্স, তারা কোথায় থাকে। নাম্বার 2 তাদের স্ট্রাকচার, যেটা আমাদের চোখের সামনে খোলা আছে। আর নাম্বার 3 তাদের ফাংশন। তার মানে এই প্যাফ এবং প্লাজমালোজেন এই দুটোর কিন্তু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমাদের কিন্তু জানতে হবে। আমরা তলায় একটা আর্কিব্যাকটেরিয়াল সেল মেমব্রেন লিপিড দেখতে পাচ্ছি টিপিক্যাল, এবং সেই সেল লিপিডের মধ্যে ইটস এ ভেরি বিগ স্ট্রাকচার লাইক গ্লিসারল, দো ইট ইজ নট অ্যাকচুয়ালি ইটস নট রিকোয়ার্ড ভেরি অ্যামাউন্ট, বা এটাকে আমরা একটু অ্যাভয়েড চাইলে করতে পারি। শুধু আমরা এখানে ডাইফাইটানাইল কোয়ে ইজ অ্যাকচুয়ালি দ্য ব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিডস, যেটা আমরা দেখতে পাচ্ছি। গ্লিসারল ফসফেট দেখতে পাচ্ছি এখানে আমাদের তার মেন চেন। So this is an archibacterial cell membrane structure. If any kind of question comes that what is archibacterial membrane lipid structure, so for this only these portions is required. Okay. সো এতটা আমরা জানতে পারলাম, আমরা লিপিডের স্ট্রাকচার দেখলাম, লিপিডের ক্লাসিফিকেশন দেখলাম, বিভিন্ন ফসফোলিপিড সম্বন্ধে আমরা জানতে পারলাম। এতটাই আজকের লেকচারটা। নেক্সট আমরা আর একটা সেকশানে আসবো যেখানে আমরা আরও কিছু লিপিডের পার্টিকুলার পোর্শন নিয়ে আমরা আলোচনা বা ডিসকাশন করব। থ্যাংক ইউ।